আজকের অংশ হচ্ছে শক্তি বা এনার্জি। তো এটা শক্তি পড়ার আগেই, শক্তি সম্পর্কে পড়ার আগেই একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। মনে করো একটি তুলনামূলক শক্ত সামর্থ্য লোক, তাকে যদি দুটো বড় সুটকেস দিয়ে বলা হয় যে তুমি হেঁটে 3 তলায় সুটকেসগুলো রেখে আসো, সে যতটা সহজে কাজটা করতে পারবে, যদি একটা তুলনামূলক কম শক্তিশালী রোগা লোককে বলা হয় ওই একই কাজ করতে, যে 3 তলায় হেঁটে ওই সুটকেস রেখে আসতে, দেখা যাবে যে যার শক্তি বেশি সে সহজেই কাজটা করতে পারবে। তাহলে এ থেকে কি বোঝা গেল যে বস্তুর যে কার্য করার সামর্থ্য তাকে শক্তি বলে। অর্থাৎ ওই যে মোটা লোকটি বা শক্ত সামর্থ্য লোকটির শক্তি বেশি আমরা বলতে পারি, সেই জন্যই সে কাজটি সহজে করতে পারলো। আর যে রোগা লোকটি, তার কার্য করার সামর্থ্য কম, সেই জন্য সে ওই কাজটি করতে পারলো না। অর্থাৎ এ থেকে বোঝা গেল যে শক্তি মানে কি, কার্য করার সামর্থ্য। অর্থাৎ কোনো বস্তু যে পরিমাণ কার্য করবে সেই পরিমাপটাই হচ্ছে শক্তির পরিমাপ। অর্থাৎ আমরা বলতে পারি যে শক্তির পরিমাপ সমান কৃতকার্য, মানে অ্যাকচুয়ালি শক্তির পরিমাপ সমান কৃতকার্যের পরিমাপ। তাহলে কৃতকার্য সমান আবার আমরা জানি প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। ঠিক আছে, তো একই মানে এই জন্যেই কার্য শক্তি, মানে কার্যের মতোই শক্তিও কিন্তু স্কেলার রাশি। এবারে শক্তির বিভিন্ন রকম রূপ আছে, বিভিন্ন রকম শক্তি হতে পারে, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি। এরকম বিভিন্ন রূপ আছে শক্তির। এবারে শক্তির যে একক, শক্তির সাধারণত সিজিএস পদ্ধতিতে শক্তিকে আর্ক এককে প্রকাশ করা হয়, আর এসআই এককে জুল এককে প্রকাশ করা হয়। জুলটার অ্যাকচুয়াল জুল হচ্ছে নিউটন মিটার, নিউটন মিটারকে আমরা জুল বলে চিনি। আচ্ছা, এবারে আসি যে শক্তি আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি সম্পর্কে একটু জানতে হবে। তো যান্ত্রিক শক্তিটা কি সেটা মনে রাখা বা জেনে রাখা দরকার। যান্ত্রিক শক্তিটা কি না, কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার যে সামর্থ্য তাকেই যান্ত্রিক শক্তি বলা হয়। সাধারণত যান্ত্রিক শক্তি দুই প্রকারের হয়, একটা হচ্ছে গতিশক্তি, একটা স্থিতিশক্তি। ইংরাজিতে বলে গতিশক্তিকে কাইনেটিক এনার্জি, যেটাকে ই নিচে কে, ই ফর এনার্জি, কে মানে হচ্ছে কাইনেটিক। আর স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি, এটাকে ই নিচে পি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো প্রথমে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থিতিশক্তি। তো স্থিতিশক্তি জিনিসটা কি সেইটাও বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। মনে করো একটা এখানে পেরেক আছে, ঠিক আছে, এই পেরেকের ওপরে একটা পাথর রেখে দেওয়া হলো। আবার আর একটা পেরেক আছে, আর এটা মাটি অবশ্যই, সেটা এই আরেকটু ওপর থেকে পাথরটাকে এই পেরেকের উপর ফেলা হলো। তাই দুটো ক্ষেত্রে কী ঘটনা দেখা যাবে? তাহলে এক্ষেত্রে কি পেরেকটা মাটির নিচে নেমে যাবে? না, এক্ষেত্রে পেরেকটা মাটির নিচে নামবে না। কিন্তু যখনই পাথরটাকে কিছুটা ওপরে তুলে সেটা পেরেকের ওপর ফেলা হলো, তাহলে ওপরে তোলা হলো মানে একটা কার্য করা হলো। সেই কার্যের দরুন যখনই সে পেরেকে পড়লো, একটা শক্তি প্রয়োগ করলো, শক্তি প্রয়োগ করার ফলে পেরেকটা মাটির নিচে চলে গেল। তাহলে এইটাই হচ্ছে স্থিতিশক্তি। অর্থাৎ কি, যে কোনো একটা বস্তু সে তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে, সেটাই হচ্ছে তার স্থিতিশক্তি। ঠিক আছে, এক্ষেত্রে পাথরটিকে ওপর থেকে তুলে যখন ফেলা হলো সে তখন কার্য করার সামর্থ্য অর্জন করলো। কিন্তু যখন পাথরটাকে এই পেরেকের ওপর বসিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু সেটি কোনো কার্য করার সামর্থ্য পায়নি বা হয়নি। ঠিক আছে, তার অবস্থানের পরিবর্তন হয়নি। কিন্তু যখনই তার অবস্থানের পরিবর্তন হলো, অর্থাৎ সেটিকে একটু ওপরে তোলা হলো, অর্থাৎ কিছু কার্য করা হলো, তখন কিন্তু পাথরটা মাটিতে নেমে গেল। এবারে এই যে স্থিতিশক্তি সাধারণত দুই প্রকারের, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এর মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তিটা আমাদের পড়তে হবে, স্থিতিস্থাপক স্থিতিশক্তিটা আমাদের পড়ার বা জানার প্রয়োজন নেই, কারণ সিলেবাসে নেই। ঠিক আছে, তো স্থিতিশক্তির যদি উদাহরণের কথা বলি, তাহলে স্থিতিশক্তির ব্যাপারটা কি আমরা জানলাম। তো স্থিতিশক্তির কিছু উদাহরণ সেটা আমাদের জানতে হবে। কি উদাহরণ? মনে করো একটা বাঁধের উঁচু জায়গায়, যেখানে ড্যাম বলি, মানে যেখানে জলগুলো সঞ্চিত থাকে, একটা বাঁধের মতো যদি উঁচু জায়গায় ধরো জল সঞ্চিত আছে, সেটা তার নিজস্ব স্বাভাবিক একটা অবস্থানে আছে, তার স্থিতিশক্তি লাভ করে আছে। এবারে জলটাকে যদি তার ড্যামের বাঁধ খুলে দেওয়া হয়, তাহলে সেটা কি জলটার নিচের দিকে প্রবাহিত হতে থাকবে। ঠিক আছে, এবার সেই যখন প্রবাহিত হবে তখন সেই জায়গায় টারবাইন ঘুরিয়ে জলশক্তি উৎপাদন করা হয়।
ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা স্থিতিশক্তির উদাহরণ। ঠিক আছে, অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে কি বোঝায় না, কোনো বস্তুকে, ধরি একটা বস্তুকে অভিকর্ষজ বলের যে বল তার বিরুদ্ধে যদি বস্তুটাকে উপরে তোলা হয়, তাহলে অভিকর্ষজ মানে, কারণ আমাদের মাটি ধরো একটা নির্দেশ তন্ত্র, সেখান থেকে কোনো একটা বস্তুকে যদি ওপরে ছুঁড়ে দিই, তাহলে অভিকর্ষজ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, কারণ সব কিছু জিনিসকেই নিজের দিকে টানতে চায়, বল এদিকে কাজ করছে। তার বিরুদ্ধে যখন আমরা একটা কোনো বস্তুকে উপরের দিকে তুলছি, তখন কার্য করার যে সমর্থন অর্জন করছে তাহলে বস্তুটা, সেটাই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অর্থাৎ অভিকর্ষজ বলের বিরুদ্ধে যদি উপরে তোলা হয় কোনো বস্তুটি যদি কার্য করার সমর্থন অর্জন করে, তাহলে সেটাই হচ্ছে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক আছে, সাধারণত আমরা কি ধরি, এটা মনে রাখতে হবে যে সাধারণত পৃথিবী পৃষ্ঠের সব বস্তুর অবস্থান স্বাভাবিক হিসাবে ধরা হয়। অর্থাৎ ধরো ভূপৃষ্ঠের সব বস্তুর স্থিতিশক্তি 0, ভূপৃষ্ঠকে আমরা একটা নির্দেশ তন্ত্র ধরি, এখানে স্থিতিশক্তি সর্বদা 0 হয়। ঠিক আছে, এবারে যদি ভূপৃষ্ঠ থেকে উপর দিকে উঠি, ধরো এখানে ওপর দিকে উঠেছে, তাহলে সেক্ষেত্রে সেই মানটা বাড়তে থাকে, সেই জন্য সেই ওপর দিকে বাড়লে সেটাকে আমরা ধনাত্মক মান, পজিটিভ মান ধরি। আবার যদি এই যে এর নিচের দিকে, অর্থাৎ ভূকেন্দ্রের দিকে, অর্থাৎ ভূপৃষ্ঠের ভেতরে ভূকেন্দ্র, তার দিকে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, সেই মানটাকে নেগেটিভ ধরা হয়। এটা মনে রাখতে হবে। এবারে আসি যে অভিকর্ষীয় স্থিতিশক্তি কী করে পরিমাপ করব, অর্থাৎ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কী। তাহলে দেখো কীভাবে প্রমাণ করা হয়েছে যে নির্দেশ তলে অবস্থিত কোনো বস্তুর স্থিতিশক্তি 0, আগেই বলেছি। এক্ষেত্রে ভূপৃষ্ঠকে যদি নির্দেশ তল ধরা হয়, মনে করি এই যে একটা এম ভরের একটা বস্তু আছে, তাকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটা তোলা হয়েছে উপরে, ধরো এই পজিশানে এইচ উচ্চতায় তোলা হয়েছে। তাহলে এখন এই বস্তুর উপর ক্রিয়াশীল যে বল, সেটাই কি, অভিকর্ষীয় বল। তাহলে বল মানেই সেটা কি, ভর ইন্টু জি, তাহলে mg, এই জন্য অভিকর্ষজ যে বল সেটা হচ্ছে mgর সমান। এবারে তাহলে এই যে বলের বিরুদ্ধে, যে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে যে তুলেছি, তার জন্য একটা কৃতকার্য, যেটাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি, সেক্ষেত্রে যে কৃতকার্য, সেই কৃতকার্যের সমান। সেটা তাহলে কি, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কৃতকার্য মানেই হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে এখানে বল হচ্ছে mg আর সরণ হচ্ছে কতটা, এইচ পরিমাণ সরণ হয়েছে, মানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তাহলে জন্য mg ইন্টু এইচ। তাহলে এই যে কৃতকার্য, এই কৃতকার্যটাই কিন্তু বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে আমরা এই জন্য বলতে পারি বস্তুর স্থিতিশক্তি, যেটাকে ইপি দিয়ে ডিনোট করা হয়, সমান mg ইন্টু এইচ, অর্থাৎ বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু নির্দেশ তল থেকে বস্তুর উচ্চতা। এটাই হচ্ছে মানে সূত্র, এখান থেকে অঙ্ক আসতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। এছাড়া যেটা আছে, এই উদাহরণ তো আগে বলেই দিয়েছি, যে বাঁধের ওপর যে সঞ্চিত জল ইত্যাদি, এটা বলে দেওয়া হয়েছে। এবারে ধরো স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এইটা আমাদের কোনো সিলেবাসে নেই, ওই জন্য এই সম্পর্কে খুব একটা করতে হবে না। একটা উদাহরণ বইয়েতে আছে, পারলে করে নিও। যে সাধারণত আমরা যে ধনুক, যেটা দিয়ে আমরা তীর ছুঁড়ি, ধনুকটা যদি সোজা থাকে, ধনুকটা যদি এরকম সোজা থাকে, ধরো এখান থেকে তীরটা ছুঁড়লে সেটা যতটা না যাবে, কিন্তু ধনুকটাকে যদি এরকমভাবে সাধারণত বাঁকা থাকে, তাহলে এই বাঁকা অবস্থায় যখন আমি তীরটা এখান থেকে ছুঁড়ি, সে অনেক দূরে যায়। তাহলে এই যে বাঁকা বা বেন্ট অংশ, তাহলে এইটাই হচ্ছে স্থিতিশক্তির একটা উদাহরণ। অর্থাৎ ধনুকটি কার্য করতে সক্ষম তখনই হবে ভালোভাবে, যখন ধনুকটি একটু বাঁকা হবে। ঠিক আছে, তার আকারটার জন্য। ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা জিনিস, এটা বই থেকে পড়তে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। গতিশক্তি, তো আবার গতিশক্তি সম্পর্কে বলার আগে একটা ছোট্ট উদাহরণ বলি। মনে করো তুমি ফুটবল মাঠে খেলতে গেছো, তোমার পায়ের কাছে একটা বল আছে। ঠিক আছে, এবার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলটাতে কিক করলে, তাহলে বলটা যতটা দূরে গেল, ঠিক আছে, মনে করো তুমি এই বলটাকে এখান থেকে ছুটে এসে এই কিক করলে, তাহলে বলটা দেখা যাবে অনেক দূরে গিয়ে পড়লো ওর আগের থেকে। তাহলে ব্যাপারটা কি হলো, কেন দাঁড়িয়ে কিক করলে বলটা যতটা যায়, একটু ছুটে এসে আমি যদি কিক করি বলটাতে, তাহলে কেন আরও দূরত্ব যায়? তাহলে এটার কি কারণ? তাহলে এর কারণটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে বলটি যতটা দূরে গেছে, দ্বিতীয়বার বলটি অনেক দূরে গেছে। তাহলে এক্ষেত্রে দেখো দুই ক্ষেত্রে কিন্তু কার্য হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কার্য বেশি। কেন কার্য বেশি? না, দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি করেছো,
না জোরে দৌড়ে ছুটে এসেছো দূর থেকে, তাহলে তোমার তাহলে একটা গতিশীলতা ধর্ম আছে, অর্থাৎ একটা গতিবেগ ছিল। তা দ্বিতীয় ক্ষেত্রে তুমি গতিশীল ছিলে, সেই কারণে সেই গতি নিয়ে যখন তুমি বলে কিক করেছো, তাহলে তার জন্য বেশি কার্য হয়েছে, তখন এই বলটা অত্যধিক গতিশক্তি, বেশি গতিশক্তি লাভ করেছে, সেই জন্য সে অধিক দূরত্ব অতিক্রম করেছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে গতিশক্তির কনসেপ্ট। অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে, সেটাই হচ্ছে তার গতিশক্তি। তাহলে একটা গতিশীল বস্তু, ঠিক আছে, তার গতির জন্য যে কার্য, তাহলে ছুটছি, ছুটে কিক করছি, তাহলে গতির জন্য একটা কার্য করছি, দূরে গিয়ে বলটা পড়ছে, তাহলে সেটাই হচ্ছে তার গতিশক্তি। তাহলে একে সাধারণত কে দিয়ে প্রকাশ করা হয়। এবার এর উদাহরণ বইয়েতে পেয়ে যাবে। হ্যাঁ, যে তুমি একটা নদীতে সামনে দাঁড়িয়ে কি দেখছো, জলটা বয়ে যাচ্ছে, এবারে তুমি একটা ছোট্ট নৌকা, হ্যাঁ, সেখানে ভাসিয়ে দিলে, তাহলে কি দেখছো, যে নৌকোটি স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে। আবার যদি যাতে পাল তুলে দেওয়া হয় আরও দ্রুত যাবে, তাহলে এটাই হচ্ছে গতিশক্তির উদাহরণ। ঠিক আছে, তো এইগুলো বই থেকে করতে পারবে। এবারে কি করে পরিমাপ করব, অঙ্কের জন্য যেটা লাগে, যদি একটা এম ভরের যদি কোনো বস্তু, এই যে এটা যদি এম ভরের বস্তু, সেটা যদি ভি বেগে ধাবমান হয়, যে যাচ্ছে এটা ভি বেগে যদি ধাবমান হয়, তাহলে তার গতিশক্তির পরিমাপ হচ্ছে কে, সেটা হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। তাহলে এইভাবে এটাকে পরিমাপ করা হয়। এরপরে বইয়ে হয়তো পাবে, এটা করে রাখতে পারো, সেটা কি, যে স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তর, আবার গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তর। ঠিক আছে, এই জিনিসটা বই থেকে আমি বলবো পড়ে রাখবে। কি জিনিসটা, যে একটা হচ্ছে স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তর, আর দুই হচ্ছে গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তর। এই দুটো উদাহরণ বই থেকে পড়ে রাখবে একটুখানি। এবারে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। এর আগের যেটা অংশটা ছিল সেটা আমি যেটা বই থেকে পড়বে, সেটা একটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, যেটা আমরা অনেকদিন থেকেই পড়ছি। যে কি সেখানে বলা হয়েছে যে শক্তি অবিনশ্বর, শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবলমাত্র একটা রূপ থেকে অন্য রূপে সে পরিবর্তিত হয়। ঠিক আছে, শক্তি হচ্ছে অবিনশ্বর, তাই না? অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে, গতিশক্তি থেকে তাপ শক্তি হতে পারে, হ্যাঁ, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হতে পারে, এরকম বিভিন্ন রকম এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু তার কোনো রকম বিনাশ বা সৃষ্টি কিছুই নেই। আর কি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মোট শক্তির পরিমাণ সেটা ধ্রুবক। এটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র। এবারে যান্ত্রিক শক্তির যে নিত্যতা সূত্র সেটা কি, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, অর্থাৎ কোনো বস্তুর যে যান্ত্রিক শক্তি, তার মানে যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝি তার স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল, সেটাই যান্ত্রিক শক্তি, সেটা হচ্ছে সর্বদাই স্থির থাকে। এবার এই সূত্রটা একটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিভাবে সেটা প্রমাণ করা হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। জানি না এটা পরীক্ষায় পড়বে কিনা, কিন্তু এটা কনসেপচুয়ালি জিনিসটা জেনে রাখা দরকার, কারণ অঙ্ক অনেক পড়ে যায়, সেই জন্য ব্যাপারটা একটু জেনে রাখো, এটা করে রাখলে ভালো হয়। তাহলে অবাধে পতনশীল মানে কি? অবাধে পতনশীল মানে আমি ধরো 5 তলার ছাদে গেছি, গিয়ে ধারে দাঁড়িয়ে হাতে একটা বল নিয়ে দাঁড়িয়ে আছি, এবার আমি বলটাকে ছেড়ে দেব, সেইটাকে বলা হচ্ছে অবাধে পতনশীল। ঠিক আছে, তাহলে অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে কী হচ্ছে, যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে। এটা কী করে প্রমাণ করব? মনে করো এটা হচ্ছে একটা এম ভরের একটা বস্তু, এখানে আছে, ছবিটা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে এম ভরের বস্তু। ঠিক আছে, সেখানে ধরো এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এখানে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এবারে ভূপৃষ্ঠকে আমরা, এটা নির্দেশ তল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠকে আমরা নির্দেশ তলভাবে কল্পনা করেছি, এই নির্দেশ তলটার নাম হচ্ছে ডিই। ঠিক আছে, এবারে এ বিন্দু থেকে এই নির্দেশ তল অর্থাৎ ভূপৃষ্ঠের দূরত্ব সেটা হচ্ছে এইচ, টোটালটা হচ্ছে এইচ। ঠিক আছে, এবারে যেহেতু এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, তাহলে এ বিন্দুতে সব শক্তি হচ্ছে স্থিতিশক্তি, তখন তো তার গতিশীলতা নেই, সেই জন্য এখানে শুধুমাত্র স্থিতিশক্তি, গতিশক্তি নেই। তাহলে এখানে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে এক্ষেত্রে স্থিতিশক্তি, সেটাই বার করা হয়েছে। তাহলে এ বিন্দুতে যে স্থিতিশক্তি সেটা হচ্ছে কত, আগেই বলেছি mgh, আর গতিশক্তি 0, তাহলে মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি, তাহলে সেক্ষেত্রে বেরোচ্ছে mgh। বোঝা গেল? তাহলে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি
mgh। আমি প্রমাণ করে দেখাবো যে প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ এ বিন্দু, সেখান থেকে বি বিন্দু এবং নির্দেশতন্ত্রে আসার জাস্ট আগে সি বিন্দু, তিনটে ক্ষেত্রেই কিন্তু যান্ত্রিক শক্তির মান mgh অর্থাৎ একই হবে। তবেই সেটা যে সেটা নিত্যসূত্র মেনে চলছে তার প্রমাণ। এবার দেখো, মনে করি এখন কি হয়েছে, বস্তুটাকে আমি ওপর থেকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিলে এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসেছে, ঠিক আছে। এখন এই বিন্দুতে এর বেগ হচ্ছে ভি। এখন এই যখন বি বিন্দুতে এসছে, তাহলে এর মধ্যে স্থিতিশক্তিও আছে আর গতিশক্তিও আছে, উভয়ই আছে, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে আমি গতিশক্তি কী করে বার করব? তাই দেখো, গতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh। তাহলে এক্ষেত্রে এইচ কী হয়েছে? এইচ এখন কিন্তু এইচ নেই, এখন এইচ হয়েছে, এইচ থেকে এক্স কী হয়েছে, কমে গেছে। তাহলে সেই জন্য হচ্ছে এটা হচ্ছে এই যে দূরত্বটা ভূপৃষ্ঠ থেকে দূরত্ব এখন দাঁড়িয়ে গেছে এইচ মাইনাস এক্স, বি বিন্দু দূরত্ব, সেই জন্য সেটাই হয়েছে যে mg ইন্টু এইচ মাইনাস এক্স, ঠিক আছে। এটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ অফ mv স্কোয়ার। এবারে এখানে একটা জিনিস করে ভিটাকে বার করা আছে, এটা একটু মানে বোঝার চেষ্টা করো যে ভি, আমরা আগে একটা সূত্র পড়েছিলাম যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এফ এস নির্দেশতন্ত্রে। এক্ষেত্রে যখন একটা বস্তু ওপর থেকে নিচে পতিত হচ্ছে, তার ক্ষেত্রে আমি এই এক্স অর্থাৎ যেটা আমি বার করব, ভি, সেই ভি স্কোয়ার যেটা, সেটা আমি এইভাবে বার করব। তাহলে সেক্ষেত্রে এখানে এফটা কিন্তু এফ নয়, এখন সেটা হয়ে গেছে, অর্থাৎ সরণটা এখন শুধু সরণ নয়, এখন যেটা এফ যেটা ত্বরণ, সেটা ত্বরণ নয়, এখন সেটা অভিকর্ষজ ত্বরণ হয়ে গেছে। বোঝা গেল? কারণ অভিকর্ষের বিরুদ্ধে যেহেতু যাচ্ছে, সেখানে একটা জি হয়ে গেছে এফের জায়গায়। আর কি, এক্ষেত্রে ইউ মানে প্রাথমিক বেগ, এক্ষেত্রে কিন্তু শূন্য, কারণ এর কোনো প্রাথমিক বেগ ছিল না, সেই জন্য আমি ইউকে শূন্য লিখেছি আর এফের জায়গায় জিকে লিখেছি এই ইকুয়েশানে। তাহলে এখানে যদি শূন্য বসাই, এখানে যদি টোয়াইস জিএস বসাই এসের জায়গায়, তাহলে এস মানে কি, অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে এস সমান আবার এক্স, তাই না, দূরত্বটা এক্স, ঠিক আছে। তাহলে সেই জন্য আমার হচ্ছে ভি স্কোয়ার সমান 2gx, হ্যাঁ, কারণ এখানে এই যে সূত্রটা, এই সূত্রে ইউ 0, এফ সমান হচ্ছে জি, কারণ এখানে মানে ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এস মানে অতিক্রান্ত দূরত্ব, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করেছে, এক্স দূরত্ব অতিক্রম করেছে এ থেকে বি, তাহলে সেটাই হচ্ছে তার সরণ। তাহলে এই জন্য এস হচ্ছে এখানে এক্স, এই জন্য এটা টোয়াইস জিএক্স। এটা যদি কাটাকুটি হয় দেখা যাচ্ছে এম জি ইন্টু এক্স। তাহলে এখন বি বিন্দুতে মোট যে শক্তি, এই দুটোকে যদি যোগ করি দেখা যাবে কেটে কুটে আমি পাচ্ছি এম জি ইন্টু এইচ। এবারে সি বিন্দুতে, অর্থাৎ এই যে আগের ছবিটা, আগের পাতার যে ছবিটা, এই যে সি বিন্দু মানে হচ্ছে ভূপৃষ্ঠের স্পর্শ করা জাস্ট আগের মুহূর্ত। তাহলে এই অবস্থায় কি হচ্ছে, তাহলে এই অবস্থায় স্থিতিশক্তি নেই, টোটালটাই গতিশক্তি, তাই জন্য স্থিতিশক্তির মান শূন্য। তাহলে ওই সময় বস্তুর বেগ ভি, তাহলে শুধু হচ্ছে স্থিতির ক্ষেত্রে গতিশক্তি এম ভি স্কোয়ার, আগের মতোই আমরা বার করেছি, হাফ ইন্টু এম গুণিতক 2gh, কারণ ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh। কেন gh হলো কেন, কারণ এখন টোটাল দূরত্বটাই নেবো, কারণ ভূপৃষ্ঠ থেকে একদম দূরত্বটা এখন কিন্তু এক্স নয়, এখন একদম এইখান থেকে এইখানে পড়ে যাচ্ছে, তাহলে এই দূরত্বটা তো এইচ, তো তাহলে এখন হচ্ছে এস, আগেরটা যেটা ক্ষেত্রে আমি এক্স লিখেছিলাম, তাহলে এক্ষেত্রে সেটা এইচ, ওই জন্য আমি এখন লিখতে পারি 2gh, তাহলে এখন এটা দাঁড়াচ্ছে mgh। তাহলে মোট এখানে শক্তি, অর্থাৎ এটা কি বলা হচ্ছে, অ্যাকচুয়ালি শক্তি বলা উচিত না, এটাকে বলা হয়েছিল যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি আমি যদি করি তাহলে mgh। তাহলে দেখো এই তিনটে যে বিন্দু, এ বিন্দুতে থাকা অবস্থায় তার যে যান্ত্রিক শক্তির মান mgh, বি বিন্দুতে থাকা অবস্থাতেও তার যান্ত্রিক শক্তির মান mgh, আবার সি বিন্দুতে থাকা অবস্থাতেও তার যান্ত্রিক শক্তির মান mgh। তাহলে কি, মোট যান্ত্রিক শক্তি তুমি যেখানেই নাও অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সেটা কিন্তু ধ্রুবক, সেটাই লেখা আছে, হ্যাঁ। সুতরাং তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির মান ধ্রুবক, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। আশা করি বোঝা গেল। এবারে এখান থেকে বেশ কিছু কৃতকার্যের অঙ্ক আছে, এই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে একটা অঙ্ক করে দেওয়া আছে, বইয়ে কিছু অঙ্ক আছে, অঙ্ক তো এইভাবে বোঝা যায় না, এইভাবে তোমরা করার চেষ্টা করবে। সূত্র হচ্ছে একটাই, গতিশক্তি হাফ এমভি স্কোয়ার, আর স্থিতিশক্তি হচ্ছে, আর এই অঙ্কটার ক্ষেত্রে যেটা ওই যেটা বলা হয়েছিল যে তোমার ওই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার টোয়াইস জিএইচ প্রয়োগ করে এখান থেকে ভি স্কোয়ার মানটা বার করে পুট করতে হবে। এটা একটু দেখার চেষ্টা করবে, আশা করছি নিজেরা করতে পারবে, না হলে ক্লাস যখন শুরু হবে তখন বলে দেওয়া হবে।